দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরু নিয়ে দেব শিরোনামগুলো। স্বাধীন ফিলিস্তিনে হামাসের ভূমিকা থাকবে না আশ্বাস মাহমুদ আব্বাসের। জাতিসংঘ অধিবেশনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান ইইউ ও ব্রিটেনের। হোয়াইট হাউসে ট্রাম্প এরদোগান বৈঠক, নিষেধাজ্ঞা তুলে তুরস্ককে স্টেলথ F-35 যুদ্ধবিমান দিতে পারে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দিনের মতো ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন, প্রশ্নবিদ্ধ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, সন্দেহের তীর রাশিয়ার দিকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। স্বাধীন ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেয়া ভাষণে আবারও এই আশ্বাস দিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিবেশনের মূল পর্বের তৃতীয় দিনেও বিশ্ব নেতাদের কণ্ঠে ছিল গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। এই দিন ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়েও কথা বলেন বিশ্ব নেতারা। গাজায় চালানো আগ্রাসনই গুরুত্ব পাবে এবারের 80তম জাতিসংঘ অধিবেশনে। সেটা পূর্বেই অনুমেয় ছিল। শুরু থেকেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ছিল এই ইস্যুতে সোচ্চার। তৃতীয় দিনে ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। অবিলম্বে সংঘাত বন্ধের দাবি যুক্তরাজ্যের। নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে জোরালো ছিল মেক্সিকো সহ কয়েকটি দেশের কণ্ঠস্বর। গাজায় অকল্পনীয় দুর্ভোগের সাক্ষী হচ্ছে বিশ্ব। যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে। মানবিক বিপর্যয় নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে। ইসরায়েলের নিরাপত্তা অধিকারের পক্ষে ইউরোপ, তবে ফিলিস্তিনিদেরও বেঁচে থাকার অধিকার আছে। গাজায় যা ঘটছে তা অমার্জনীয়, অমানবিক। এখনই ঘটাতে হবে এর অবসান। ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষই আরো ভালো কিছু পাবার যোগ্য। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়া এবারের অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। উপত্যকায় গণহত্যা বন্ধের দাবি জানানোর পাশাপাশি হামাসের সমালোচনাও করেন তিনি। বলেন, স্বাধীন ফিলিস্তিনে থাকবে না সশস্ত্র গোষ্ঠীটির বিন্দুমাত্র ভূমিকা। হামাসের 7 অক্টোবরের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা জনগণ এবং স্বাধীনতার ন্যায্য সংগ্রামের প্রতিনিধি নয়। নিশ্চিত করছি, ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হবে গাজা উপত্যকা। সেখানে শাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। অধিবেশনে গাজার পাশাপাশি ইউক্রেন ও আফ্রিকার বিভিন্ন দেশে চলমান সংঘাত বন্ধের দাবিও তুলেছেন বিশ্ব নেতারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। জানায়, হুতির কমান্ড হেডকোয়ার্টার সহ বিভিন্ন স্থাপনা ছিল লক্ষ্য। হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার তথ্য মতে এসব হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 48 জন। হুতির অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। এর আগে বুধবার ইসরায়েলের ইলাদ শহরে ড্রোন হামলার দাবি করে হুতি, যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ স্বীকার করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। তদন্তের মাধ্যমে ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কল নজরদারির প্রমাণ পেয়েছে তারা। এর প্রেক্ষিতেই আইডিএফ-এর একটি ইউনিটকে ক্লাউড ও এআই সেবা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। বহুদিন ধরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ, ক্লাউড সেবা ও এআই সহায়তার মাধ্যমে গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে প্রতিষ্ঠানটি। গেল বছর আইডিএফকে এসব সেবা প্রদানের কথা স্বীকার করলেও সরাসরি হামলায় ব্যবহৃত হয়নি তা। এমনটাই দাবি ছিল মাইক্রোসফটের। বলেছিল, কেবল জিম্মিদের খুঁজে বের করা আর তথ্য সংরক্ষণেই সেবা দিয়েছে তারা। তবে এ দাবির সাথে একমত নয় প্রতিষ্ঠানটির অনেক কর্মী। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করায় চাকরি হারান অনেকে, হন গ্রেফতারও।
গত মাসে দ্য গার্ডিয়ান প্লাস 972 ম্যাগাজিন ও লোকাল কল একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট সরাসরি মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কল নজরদারি করছে, আর তা ব্যবহার করে নির্ধারণ করা হচ্ছে হামলার স্থান। এই প্রতিবেদন প্রকাশের পর নিজস্ব ও বাইরের আইনজীবী দিয়ে তদন্ত শুরু করে মাইক্রোসফট, আর এতেই মেলে প্রমাণ। উঠে আসে গণনজরদারিতে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের তথ্য। কোম্পানির নীতিমালা ভঙ্গের দায়ে অবশেষে আইডিএফ এর ওই ইউনিটকে ক্লাউড ও এআই সেবা প্রদান বন্ধ করল মাইক্রোসফট। এ পদক্ষেপকে বিজয় হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটির ফিলিস্তিনপন্থী কর্মীরা। তবে এখনও বহাল রয়েছে মাইক্রোসফট ও ইসরায়েলের মধ্যে থাকা অধিকাংশ প্রযুক্তি, সফটওয়্যার ও নিরাপত্তা সহযোগিতা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায় দেশটি। স্লোভেনিয়ার দাবি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। পাশাপাশি ইসরায়েলের কট্টরপন্থী 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া গত বছর ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপও করেছে তারা। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না, এই নিশ্চয়তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। আমি পশ্চিম তীর দখল করার অনুমোদন দেব না, এটি ঘটবে না। ইসরায়েল পশ্চিম তীরকে তাদের সাথে সংযুক্ত করার অনুমতি পাবে না। যথেষ্ট হয়েছে, এবার থামার সময় এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয় এই বৈঠক। আলোচনা শুরুর আগে তাদেরকে মহান নেতা বলে সম্বোধন করেন ট্রাম্প। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈঠক শুরুর আগে হোয়াইট হাউসে পাকিস্তানি 2 নেতাকে প্রায় 1 ঘণ্টা বসিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই আলোচনাকে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখছেন 2 দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর এটিই ছিল শেহবাজ শরীফের সঙ্গে ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। স্টেলথ যুদ্ধবিমান F-35 ইস্যুতে তুরস্ককে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা উঠিয়ে আঙ্কারার কাছে 5ম প্রজন্মের আলোচিত ফাইটার জেটটি বিক্রি করতে পারে ওয়াশিংটন। বৃহস্পতিবার প্রধান 2 ন্যাটো মিত্রের বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ এই ইস্যু। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া ইস্যুতেও দিয়েছেন বড় সিদ্ধান্তের আভাস। 5 বছর পর আবারও মুখোমুখি ন্যাটোর 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তুরস্ক। রাজনৈতিক পালাবদল আর যুদ্ধাবস্থার কারণে ছিল দূরত্ব। বৃহস্পতিবার ওভাল অফিসে বসেন ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোগান। আলোচনার টেবিলে ছিল দীর্ঘ প্রতীক্ষিত স্টেলথ যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়টি। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় 2019 সালে মার্কিন F-35 যুদ্ধবিমান প্রোগ্রাম থেকে বাদ পড়ে তুরস্ক। ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় এরদোগানের 5ম প্রজন্মের যুদ্ধবিমান কেনার স্বপ্ন। আমরা F-35 ইস্যুতে আলোচনা করছি, জানি এরদোগান এটা চান। খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। F-16 যুদ্ধবিমানের ব্যাপারেও এসেছে অগ্রগতি। সিদ্ধান্তে পৌঁছালে সবাই জানতে পারবে। তুরস্কের জন্য শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসছে, এমন আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মস্কো থেকে আঙ্কারাকে জ্বালানি ক্রয় বন্ধের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর ঘনিষ্ঠ ন্যাটো মিত্রের সাথে বৈঠকে উচ্ছ্বসিত ছিলেন তুর্কি রাষ্ট্রপ্রধানও। ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এবারে ভিন্ন মাত্রায় তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক। F-35 ও F-16 ইস্যুতে 2 দেশের মধ্যে ব্যাপক আলোচনার সুযোগ থাকবে। বৈঠকে সিরিয়া ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। জানান শিগগিরই আসছে বড়সড় ঘোষণা। অনিক রহমান, যমুনা নিউজ। এবার হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানের ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আইনটি পাশ করা হচ্ছে বলেও জানান তিনি। দাবি, ওয়াশিংটন ডিসিতে এরই মধ্যে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। নিরাপত্তা জোরদার আর অবৈধ অভিবাসন ঠেকাতে কিছুদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। সম্প্রতি রাজধানীতে ন্যাশনাল গার্ড এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়। বাইডেনের শাসনামলে ওয়াশিংটনে মৃত্যুদণ্ডের উপর জারি
জারি করা হয় স্থগিতাদেশ, যা চলতি বছরের শুরুর দিকে তুলে নেয় ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বড় ধাক্কা খেল ওষুধ শিল্প। 1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সকল ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধে 100% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিজস্ব কারখানায় ওষুধ উৎপাদন করলে সেটি শুল্ক মওকুফ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বড় চাপে পড়েছে ভারত সহ বেশ কয়েকটি দেশ, কেননা ভারতীয় ওষুধ শিল্পের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থ বছরে প্রায় $28 বিলিয়ন ওষুধ রপ্তানি করেছে ভারত, যার 31% যুক্তরাষ্ট্রে। চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানির মূল্য $3.7 বিলিয়ন। 6 দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হলো আলোচিত MiG-21 যুদ্ধবিমান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইটার জেটটির সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠিয়েছে ভারতীয় বিমান বাহিনী। বিভিন্ন সামরিক সংঘাতে ভারতের বিমান বাহিনীর অবিচ্ছেদ্য অংশ ছিল MiG-21। ভারতীয় বহরে এই যুদ্ধবিমানের জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস MK-1 ফাইটার জেট। 1963 সালে প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসেবে ভারতীয় বিমান বহরে যুক্ত হয় সোভিয়েত আমলের MiG-21 যুদ্ধবিমান, যার বহর নিয়ে তৈরি হয় ভারতের প্রথম সুপারসনিক স্কোয়াড্রন। 60 বছরেরও বেশি সময় ধরে সামলেছে স্বাধীন ভারতের আকাশ। একসময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসার জায়গায় ছিল MiG-21। মুক্তিযুদ্ধেও ছিল অবিস্মরণীয় অবদান। এই যুদ্ধবিমান ব্যবহার করেই 1971 সালে ঢাকার গভর্নমেন্ট হাউসে পাকিস্তানি বাহিনীর উপর করা হয় বোমা বর্ষণ। মুক্তিযুদ্ধের হিসেব নিকেশ অনেকটাই বদলে দিয়েছিল এই যুদ্ধবিমান, এমনটাই মত অনেক সামরিক বিশ্লেষকের। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও 1965 এবং 1999 সালে পাকিস্তানের সাথে একাধিক যুদ্ধে অংশ নেয় MiG-21 ফাইটার জেট। যুদ্ধে কার্যকর ভূমিকা থাকলেও একের পর এক দুর্ঘটনার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়ে গেছে যুদ্ধবিমানটি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী এ যাবৎ 500-রও বেশি বার দুর্ঘটনায় পড়েছে MiG-21। প্রাণ হারিয়েছেন পাইলট সহ 200-রও বেশি মানুষ। গেল 1.5 দশকেই দুর্ঘটনায় পতিত হয়েছে সিরিজটির অন্তত 20টি বিমান। 2023 সালে রাজস্থানে এক দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় MiG-21-এর পুরো বহর। এবার চণ্ডীগড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হলো আলোচিত এই যুদ্ধবিমানকে। শুক্রবার মডেলটির অবশিষ্ট 36 যুদ্ধবিমান শেষবারের মতো উড়েছে ভারতের আকাশে। দীর্ঘদিন ধরে MiG-21 অসংখ্য বীরত্বপূর্ণ কাজের সাক্ষী হয়ে আছে। এর অবদান কেবল একটি ঘটনা বা একক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 1971 সালে যুদ্ধ থেকে কার্গিল যুদ্ধ অথবা বালাকোট বিমান হামলা থেকে অপারেশন সিন্দুর পর্যন্ত সব মুহূর্তে MiG-21 আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তি জুগিয়েছে। MiG-21-এর পরিবর্তে ভারতের আকাশে জায়গা করে নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস MK-1 ফাইটার জেট, যা 4.5 জেনারেশনের একটি লাইটওয়েট হাই এজিলিটি এয়ারক্রাফট। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মাঝে ক্যারিবিয়ান সাগরের আরেক দ্বীপ পুয়ের্তো রিকোতে সামরিক মহড়া চালালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অঞ্চলটির অ্যারো বিচে একযোগে চলে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণ। অংশ নেয় পুয়ের্তো রিকোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির সদস্য ও নৌ ও লজিস্টিক সক্ষমতা বাড়াতে মার্কিন সেনাদের পাশাপাশি মোতায়েন করা জাহাজ, ওভারক্রাফট, সাজোয়া যান সহ বহু যুদ্ধাস্ত্র। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গেল কয়েকদিন আগে অঞ্চলটিতে বেশ কিছু সংখ্যক F-35 ও ড্রোন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। আকাশ সীমায় একের পর এক রহস্যময় ড্রোনের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়েছে ডেনমার্কে। বৃহস্পতিবার দেশটির আলবোর্গ বিমানবন্দরের আকাশে দেখা যায় ড্রোন। এই ঘটনাকে হাইব্রিড অ্যাটাক আখ্যা দিয়ে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে কোপেনহেগেন। এদিকে রহস্যময় এই আকাশযান শনাক্তের ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করছে ইউরোপীয় দেশগুলো। ডেনমার্কের আকাশে হঠাৎই রহস্যময় ড্রোন। শুক্রবার অ্যালবোর্গ বিমানবন্দরের আকাশে উড়তে দেখা যায় রহস্যময় এ আকাশযানকে। এ নিয়ে দেশটির আকাশসীমায় পরপর 2 দিন দেখা গেল ড্রোনের উপস্থিতি।
এ পর্যন্ত মানুষবিহীন এসব আকাশযান প্রতিহত করতে পারেনি কোপেনহেগেন। এ ঘটনায় প্রশ্ন উঠেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আত্মপক্ষ সমর্থনে রেড অ্যালার্ট জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। নিরাপত্তা ঝুঁকির কারণে টানা 2 দিন বাতিল হয়েছে বহু ফ্লাইট। গেল কয়েকদিন ধরে সামরিক বেসামরিক বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে এসব ড্রোন শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ড্রোনের উপস্থিতি ও সংখ্যা আরও বাড়তে পারে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আকাশসীমা সুরক্ষায় নেটো সহ জার্মানি, ব্রিটেন, সুইডেন ও নরওয়ের প্রধানদের সাথেও আলোচনা চলছে। এদিকে সরাসরি না বললেও ড্রোন উপস্থিতির ঘটনার শিকার দেশগুলোর সন্দেহের তীর রাশিয়ার দিকে। তবে দৃঢ়ভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে পরিকল্পিত ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে মস্কো। ডেনমার্কে রাশিয়ার গুপ্তচর বৃত্তির অনেক বেশি ঝুঁকি রয়েছে, তাই আমাদের সন্দেহ রাশিয়ার দিকে। শুধু ডেনমার্কই নয়, ইউরোপের বেশ কয়েকটি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে ইদানিং। যে কোনো বিরূপ পরিস্থিতি ঠেকাতে প্রস্তুতি নিচ্ছি আমরা। ডেনমার্কের পাশাপাশি হাইব্রিড ড্রোন হামলার শিকার ন্যাটোভুক্ত নরওয়ে, এস্তোনিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া এবং রোমানিয়ার আকাশসীমা। এর মাঝে রাশিয়ার একটি ড্রোন প্রতিহতের দাবিও করেছে পুলিশ প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মুয়াম্মার গাদ্দাফির আমলে লিবিয়ার কাছ থেকে নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের চেষ্টার দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্যারিসের একটি ফৌজদারি আদালত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই কারাদণ্ড দেন। 1 মাসের মধ্যে কারাগারে যেতে হতে পারে এই রাজনীতিবিদকে। সারকোজির বিরুদ্ধে অভিযোগ, 2005 সালে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করেছিলেন। বিনিময়ে লিবিয়ার তৎকালীন সরকারকে বৈধতা দেওয়ার কথা ছিল, যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন সারকোজি। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল মেক্সিকোর আয়োজিনাপা শহর। বৃহস্পতিবার সিটির সামরিক ক্যাম্পের বাইরে 2 ঘণ্টা ধরে বিক্ষোভের পর একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় সামরিক ঘাঁটির ভেতরে প্রবেশ করার চেষ্টা করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 2014 সাল থেকে শহরটিতে নিখোঁজ 43 শিক্ষার্থী। তাদের জন্য দেশটিতে নিয়মিত হয় নানা বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, সেনাবাহিনীর কাছে তাদের সম্পর্কে তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে মাদক কারবারিরা এই শিক্ষার্থীদের অপহরণের পর হত্যা করেছে। এ ঘটনায় সামরিক বাহিনী ও সরকারের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও রহস্য উন্মোচন করা যায়নি। পাইলটের মে ডে কলে অস্ট্রেলিয়ায় জরুরিভাবে অবতরণ করানো হলো কান্তাস এয়ারওয়েজের একটি বিমান। এয়ারলাইন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, শুক্রবার 156 যাত্রী নিয়ে সিডনি থেকে যাত্রা শুরু করে বোয়িং 737 বিমানটি। এর পরপরই বিমানটির কার্গো অংশে জ্বলতে থাকা সতর্কীকরণ বাতি চোখে পড়ে বিমানটির পাইলটের। সাথে সাথেই উড়োযানটি জরুরিভাবে অবতরণ করানোর জন্য কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন তিনি। কিছু সময় পর বিমানটিকে অকল্যান্ড বিমানবন্দরে ল্যান্ড করানো হয়। অবতরণের পর নিরাপদে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের। সতর্কীকরণ বাতি জ্বলার কারণ চিহ্নিত করতে বিমানটি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। দক্ষিণ পেরুতে মিনি ভ্যান ও পণ্যবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল 14 জনের। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে পেরুভিয়ান আন্দিজের এক প্রত্যন্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই বলিভিয়ার একটি মিউজিক ব্যান্ডের সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই তাদের অধিকাংশের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। এখনও জানা যায়নি এই দুর্ঘটনার কারণ। এরই মধ্যে আটক করা হয়েছে ট্রাকের চালককে। স্কুলে বিনামূল্যে সরকারি খাবার খেয়ে 1000-এরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে ইন্দোনেশিয়ায়। জাভা প্রদেশের কয়েকটি স্কুলে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এই ঘটনা ঘটে। দেশটিতে সরকারের খাদ্য কর্মসূচিতে বিষক্রিয়ার সবচেয়ে বড় ঘটনা এটি। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিষক্রিয়ায় আক্রান্ত 1258 জনের তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। পেট ও মাথা ব্যথা এবং ডায়রিয়াজনিত লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা। জানুয়ারিতে স্কুল ভিত্তিক বিনামূল্যের খাদ্য কর্মসূচি চালু করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, যা চালুর পর থেকে বেশ কয়েকবার খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। গেল সপ্তাহে 2 প্রদেশে 800 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কর্মসূচিটি থেকে এ পর্যন্ত 1.5 কোটিরও বেশি নাগরিক বিনামূল্যের খাবার গ্রহণ করেছেন।
ইসরায়েলের হুমকি ধামকিকে তোয়াক্কা করছে না গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। তাদের স্পষ্ট অবস্থান, যতই হামলা বাধা আসুক না কেন উপত্যকা পর্যন্ত ত্রাণ পৌঁছানো হবে। এদিকে ত্রাণবাহী নৌবহরের নিরাপত্তা দিতে যাত্রা করেছে ইতালির যুদ্ধজাহাজ আলপিনো। নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় একই পথ অনুসরণ করেছে স্পেনও। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করেই গাজার পথে অগ্রসর হচ্ছে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। মানবাধিকার কর্মীদের এই সাধু উদ্যোগকে ধূলিসাৎ করতে হামলা হুমকি কিছুই বাদ দিচ্ছে না ইসরায়েল। নৌবহরের কাছাকাছি কয়েক দফায় ছোড়া হয়েছে ড্রোনও। মানবিকতার খাতিরেই ফ্লোটিলার নিরাপত্তায় যুদ্ধজাহাজ আলপিনো পাঠানোর ঘোষণা দিল ইতালি। অপর ইউরোপীয় দেশ স্পেনও জানিয়েছে তারা অনুসরণ করবে একই পথ। স্পেনের উদ্দেশ্য স্পষ্ট, মূলত ফ্লোটিলায় থাকা স্প্যানিশদের নিরাপত্তার জন্যই পাঠানো হয়েছে সামরিক জাহাজ। বেলজিয়ামও তাদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়েছে। গ্লোবাল সুমুদ এর উদ্দেশ্য একটাই, মানবিক সহায়তা, গাজাবাসীর কাছে খাদ্য ও জরুরি সরঞ্জাম পৌঁছানো। নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের বার্তা স্পষ্ট। ইসরায়েলের দাবি অনুযায়ী সাইপ্রাসের কাছে তারা নামিয়ে দিবেন না ত্রাণ, বরং গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছানো হবে জরুরি সহায়তা। ইসরায়েলকে ভয় পাই না, কিন্তু এমন একটি পৃথিবীকে ভয় পাই যেখানে মানবতা হারিয়ে যাচ্ছে। এই যাত্রায় মানবিক সাহায্য প্রদান মূল উদ্দেশ্য। পাশাপাশি বার্তা দিতে চাই, এখনো ফিলিস্তিনকে ভোলেনি বাদবাকি বিশ্ব। স্পেনের বার্সেলোনা থেকে 31 আগস্ট ত্রাণ সহকারে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেপ্টেম্বরেই 3 দফায় নৌবহরের ওপর চালানো হয় ড্রোন হামলা। তিউনিসিয়া উপকূলেও পড়তে হয় বাধার মুখে। ইসরায়েলি বাধায় সবশেষ 4টি মিশন পণ্ড হয়েছে তাদের। এবার 50টি নৌযান নিয়ে এ যাত্রা। বহরে রয়েছে 44 দেশের মানবাধিকার কর্মী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।